করে নিছে। হয়তো এই এরিয়াটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। আমাকে জমি ফেরত দেবে, আমাকে জমি দখল করে বসে রয়েছে, বিল্ডিং করছে। শ্রীপুরের বারুইপাড়া মৌজার নলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটির জমির পরিমাণ ৩৫ একর বা ১০৫ বিঘা। যদিও বাস্তবে রিসোর্টের জায়গা ৫০ একরের কম নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগ, সরকারই বেনজির আহমেদকে দেশ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখন তা অস্বীকার করছেন। বিদেশে থাকলেও বেনজির আহমেদের বিচার চলবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দোষী সাব্যস্ত হলে তাকে অবশ্যই দেশে ফিরতে হবে। যখন শুরু হয় পত্রপত্রিকা বিভিন্ন লোকজন অনেক কথাই বলে, কিন্তু দুর্নীতি দমন কমিশন একটি স্পেসিফিক তথ্যের ভিত্তিতে আর বেনজির পুলিশের সাবেক আইজি, তাকে নিয়ে খুব টানা হেঁচড়া হচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বেনজির আহমেদ কত কোটি টাকার মালিক হয়েছে, অসহায় মানুষদেরকে মেরে কত কোটি টাকার সঞ্চয় করেছে। আপনারা কিন্তু সকলে জানেন গ্রামের বাড়িতে তার শত শত কোটি টাকার জমি রয়েছে এবং শত কোটি টাকার দালান রয়েছে। হিন্দুদের এবং গরিবদের মেরে সে এত বড় একটি দালান করেছে এবং কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। বেনজির আহমেদ অবশেষে গিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, সেই সম্পর্কে কিন্তু কথা বলেছে মির্জা ফখরুল সাহেব। মির্জা ফখরুল সাহেব বিস্তারিতের মাধ্যমে বলেছে বেনজির আহমেদকে এই দেশ থেকে পালাতে সাহায্য করেছে আওয়ামী লীগ এবং এই সরকার। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। বিস্তারিত ভিডিও দেখার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ভিডিওতে লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগ, সরকারই বেনজির আহমেদকে দেশ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখন তা অস্বীকার করছেন। জাতীয় প্রেস ক্লাবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই সরকারকে ক্ষমতা থেকে না সরাতে পারলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, যারা দেশ রক্ষা করবে সেই সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানই সরকারের মদদে মহা দুর্নীতিবাজ লুটেরায় পরিণত হয়েছে। সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ঋণ নিয়ে পরিশোধের নামে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ দেনার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। দল ও জনগণকে সংগঠিত করে বিএনপি আবারও রাজপথের আন্দোলন জোরদার করবে বলেও জানান দলটির মহাসচিব। ভয়াবহ চিন্তা করেন, এখন আমি পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা আর্মির সেনাবাহিনীর প্রধান না সাবেক, যারা আমাদের রক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি, তাদের তো বেরিয়ে আসছে সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোন সমাজ? আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের হোম প্রধান বলছেন, তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। বিদেশে থাকলেও বেনজির আহমেদের বিচার চলবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দোষী সাব্যস্ত হলে তাকে অবশ্যই দেশে ফিরতে হবে। এতে সরকার কোনো ছাড় দেবে না বলেও জানান তিনি। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদের মামলা বা গ্রেপ্তারের বিষয়ে সব আইনি পন্থায় হবে। সরকার দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কোনো ব্যবস্থা নেবে সেই প্রশ্নও তোলেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় না। বেনজির ইস্যুতে কারো কোনো ব্যর্থতা বা গাফিলতি থাকলে সেটিরও বিচার হবে। এছাড়া তার অপরাধ নিয়ে গণমাধ্যম কেন সংবাদ প্রচার করলো না সেই প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের। বেনজির যদি মামলা দুর্নীতিবাজ সাব্যস্ত, দেশে তাকে আসতেই, এখানে সরকার কোনো আপোষ করে। সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি, তারা যেভাবে প্রক্রিয়া ওভাবে এগিয়ে যাচ্ছে। এখানে সরকারের অবশ্যই যখন শুরু হয় পত্রপত্রিকা বিভিন্ন লোকজন অনেক কথাই বলে, কিন্তু দুর্নীতি দমন কমিশন একটি স্পেসিফিক তথ্যের ভিত্তিতে যেহেতু অনুসন্ধান কার্য চালাচ্ছে এবং আগামী 6 জুন বৃহস্পতিবার ওনাকে ডাকা হয়েছে। হ্যাঁ, আমাদের সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওনার জিজ্ঞাসাবাদের জন্য ওনাকে ডাকা হয়েছে। উনি জিজ্ঞাসাবাদের জন্য উনি দুদিকে আসবেন কিনা সেটা আমাদের দেখতে হবে। আর ওনার 9 তারিখ ওনার পরিবারবর্গকেও ডাকা হয়েছে, ওনার আসেন কিনা। তো আমাদেরকে 6 তারিখ আর 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় যেটা আপনি বলছেন টাকা উঠিয়ে নিয়ে গেছি কিনা, সেটা তো এই মুহূর্তে আপনাদেরকে বলা সম্ভব না, কারণ পুরো আপনার অ্যাকাউন্টগুলোর উপর একটা অ্যাসেসমেন্ট চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। এছাড়াও কোনো অ্যাকাউন্ট আছে কিনা, সেখানে কোনো টাকাকে ওখানে কোনো টাকা গিয়েছে কিনা, এবং যে টাকাগুলো ওনার এখন জব্দের সময় পাওয়া যায় আসলে তার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়েছে কিনা, সেই উঠিয়ে থাকলে সেই টাকাটা কোথায় গিয়েছে, ক্যাশ নিয়ে গেছেন অন্য ব্যাংকে গিয়েছে, সব বিষয় কিন্তু এখন গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট বিএফআইবি চিঠি দিয়ে বিভিন্ন তথ্য সরবরাহের জন্য ওনাকে জানানো হয়েছে, ওনাদেরকে প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। সেই বিষয়টির জন্য আমরা অপেক্ষা দিই। অর্থাৎ যে অনুসন্ধান কার্য চলছে সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে তরিগতিতেই চলছে। অনুসন্ধান পর্ব শেষ হলে পুরো চিত্রটি আপনারা পাবেন। এই অবসরপ্রাপ্ত যে র্যাব কর্মকর্তা ওনার যখন বিদেশ যাত্রার জন্য আবেদন করা হয় তখন দুদকের হাতে পর্যাপ্ত তথ্যপত্র চলে আসছে। এখন দুদকের হাতে পর্যাপ্ত তথ্যপত্র বেনজির সাহেবের বিরুদ্ধে আসার পরে দুদক জব্দ পেয়ে এখন 2 দফায় জব্দ হয়েছে 26 সালের 29 তারিখ। সে এখনই পর্যালোচনার বিষয়, উনি বিদেশ যাত্রা রোধ করা যাবে কিনা। এখন এরই মধ্যে তো আমরা গণমাধ্যম বিষয়টি কেউ বলছে 12 তারিখ 12ই মে, কেউ বলছে 4ঠা মে, কেউ বলছে আরও আগে উনি চলে গিয়েছে। তা যে বিষয়টির জন্য আমাদেরকে
গাজীপুরের বারুইপাড়া মৌজার নলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটির জমির পরিমাণ ৩৫ একর বা ১০৫ বিঘা। যদিও বাস্তবে রিসোর্টের জায়গা ৫০ একরের কম নয়। বন বিভাগ বলছে প্রায় ৫.৭ একর বনের জমি দখল করা হয়েছে এই রিসোর্টের নাম। ৫ তারকা মানের এই রিসোর্টের ২৫% মালিক সাবেক আইজিপি বেনজির আহমেদ। যদিও তাকে ১ পয়সাও লগ্নি করতে হয়নি, করেছেন দখল। সময়টা ২০১৭। তখন জিএমপি কমিশনার ছিলেন বেনজির আহমেদ। ঠিক সে সময়ে কিছু ভুক্তভোগী তার কাছে যান তাদের জমি অবৈধভাবে দখল করা হয়েছে উদ্ধার করার জন্য। বেনজির আহমেদ যাচিত হয়ে গাজীপুরে যান এবং সেই রিসোর্টের যে জমি, সেই জমি উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই কদিন পর সেই রিসোর্টের মালিকানার অংশীদার হয়ে যান। এরপর মামলা দেন উল্টো সেই ভুক্তভোগীদের বিরুদ্ধে। এমনই কয়েকজনের সঙ্গে কথা হয়েছে আমাদের। এই জায়গা বেনজির আহমেদের লোকেরা, বেনজির আহমেদেরা এটা দখল করছে। মানে সেই চিন্তায় আমার আব্বা স্ট্রোক কইরা মারা গেছে। কোনো ভাই নাই, আমরা 4টা বোন মাত্র। এই জায়গাটার মধ্যে কোনো দখল নিতে পারতাছি না। বেনজির আহমেদ যা করছে সে নিজেই সব নিয়ে নিছে। আমার জুতের লগে কিছু খাস আছে, এটা জুত করে নিছে, যেন 2 লক্ষ এখন 1 লক্ষ দিয়ে নিছে, এইটুকু আমি জানি। ভয় দেখাইছে বেনজিরে ভয়, যে পুলিশের এত বড় কর্মচারী ডিআইজি, হ্যাঁ নাম শুনলে মানুষ জায়গা জমির কথা বলে বুঝে জায়গা, এইসব নানান কথাবার্তা বললা বিভিন্ন সময় হুমকি দামকি দিয়া এই জমিগুলি দখল করছি। শুধু বন বিভাগ নয়, মুক্তিযোদ্ধার জমিও দখল করে করা হয়েছে এই রিসোর্ট। মূল প্রবেশপথের 1 একরের বেশি জমি কাপাসিয়া শ্রীপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার সিরাজুল হক এবং তার মায়ের। প্রবীণ এই মুক্তিযোদ্ধা নিজের জমি উদ্ধারে নানান জনের কাছে দিয়েছেন ধরনা। তবে প্রভাবশালী বেনজিরের কারণে তারা 2013 সালের পর থেকেই ওই জমির ধারে কাছেও ফিরতে পারেননি। বেনজিরের অনিয়ম দুর্নীতির খবর চাউর হওয়ার পর মামলা করেছে সিরাজুলের পরিবার। সাধারণ পাবলিক যারা আছে তাদের জায়গা জমি দখল করে, জোরপূর্বক দখল করে উচ্ছেদ করেছে এবং সেই জমি উচ্ছেদ করার জন্য এই মোকদ্দমা দায়ের করেছেন আজকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সহ 6 জন। এত সব অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে বেনজির আহমেদ এবং তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে চায় দুদক। 28 মে একটি চিঠিও পাঠানো হয়েছে, যেই চিঠি এখনো তার গুলশানের বাসার রিসেপশনেই কলম করে নিয়েছে। হয়তো এই রেটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। আমাকে জমি ফেরত দেবে, আমাকে জমি দখল হয়ে বসে রয়েছে, বিল্ডিং করছে। হিন্দু অধ্যাসিত গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়ন, এখানকার বৈরাগী টুল গ্রামের বাসিন্দা জুয়েল বল। 2.5 বছর আগেও তার ছিল 2 বিঘা ফসলি জমি, ধান সরিষা ও আলু চাষ করতেন তিনি। চাপের মুখে পড়ে এই জমি লিখে দিতে হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারকে। চোখে মুখে এখন বিরাজ করছে আতঙ্ক। ফসলি জমি হারিয়ে এখন বেঁচে থাকার জন্য বাড়ির কাছে নির্মাণ করছেন মুরগির খামার। এই সমস্ত জমি তো আমাদের ছিল, এগুলো জোর করি করে প্রত্যেক জোর করি আর কি, কায়দা কলম করে নিছে। জোরগুলো খাটাইছে বেনজির স্যারের লোকেই। দেশ জুড়ে যখন আলোচনায় সাবেক পুলিশ প্রধান, ঠিক তখনই একে একে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, প্রথমে বেনজির আহমেদ পুলিশ ও লোকজন নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথমে আকাশে ড্রোন উড়িয়ে দেখেন, পরে পিলার দিয়ে দখলে নেন জমি। লিখে না দিলে শুরু হয় অত্যাচার আর নির্যাতন। উনি ড্রোন ক্যামেরা দিয়ে একটা ম্যাপ করছিল আর কি, তখন বিভিন্ন জায়গায় রেড চিহ্ন দিয়ে রাখছিল। হয়তো এই রেটুকু ওনার একটা হেফাজতে নেওয়ার একটা পরিকল্পনা ছিল। জায়গা না দিলে তো আমরা বাঁচি করব না, আমরা সবাই জায়গা জনগণ সবই মরে দেব না। ভাই যাই যাই না একদম ক্ষমতার অপব্যবহার করে লিখে নেন শত শত একর জমি, আর কোনোদিনও জমিতে ফসল চাষাবাদ করতে পারবেন না বলে ক্ষুব্ধ বাসিন্দারা। অল্প কদিন আগে তো হুমকি দেয়, তোমার ছাড়ো, আমাকে জায়গা, আমাকে জমি ফেরত দেবে, আমাকে জমি দখল হয়ে বসে রয়েছে, বিল্ডিং করছে। জোর করে কৃষকদের সম্পত্তি লিখে নেওয়ার ঘটনায় ভুক্তভোগীরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, গোপালগঞ্জে 500 বিঘা জমি লিখে নিয়েছেন সাবেক পুলিশ প্রধান। হিন্দুদের জমি জোর করে লিখে নিয়ে পার্ক বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এসব ফসলি জমি ফেরতের পাশাপাশি তদন্তপূর্বক দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। দর্শক, ডক্টর বেনজির পুলিশের সাবেক আইজি, তাকে নিয়ে খুব টানা হেঁচড়া হচ্ছে এবং মানুষের যত ক্ষোভ, যত বেদনা, যত ক্রোধ, এই সব এখন ডক্টর বেনজিরের উপর রীতিমতো অ্যাটম বোমা হয়ে পড়েছে। তিনি কোথায় আছেন, কেমন আছেন আমি জানি না। তার জীবনের ব্যক্তিগত সুকর্মগুলো কি, মানে তিনি কি কি ভালো কর্ম করেছেন তাও আমি জানি না। আবার সত্যিকার অর্থে তিনি কি কি কুকর্ম করেছেন এখনো পর্যন্ত যা শুনছি তার কোনো দালিলিক প্রমাণ নেই, সবই অভিযোগ। তো যা শোনা যাচ্ছে দুর্নীতি, অনিয়ম এবং সেই দুর্নীতি করে টাকা উপার্জনের যে নির্মম ঘটনা, যদি তা সত্য হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহর বিচার যে কত নির্মম, কত নিষ্ঠুর এবং কত দ্রুত এই পৃথিবীতে ঘটে, তা ডক্টর বেনজিরকে কেউ যদি দেখেন বা তার দিকে তাকান, যে কোনো মানুষ বুঝতে পারবেন। তো এই বিষয় নিয়ে তাত্ত্বিক আলোচনায় যাব, কিন্তু তার আগে আজকের যে শিরোনাম, সেই শিরোনাম সম্পর্কে বলে নেই।
এটি আমার ব্যক্তিগত কোনো অভিমত নয়, বা আমি এরকম কোনো জিনিস বলতে চাই না, এরকম কোনো ঘটনা ঘটুক তাও চাই না, কিন্তু তাকে নিয়ে যা কিছু হচ্ছে এই বিষয়টি বোঝানোর জন্য আমি শুধু এই কথা বলছি। আজকের এই দিনে সামাজিক মাধ্যমে নিদারুণ সব কথাবার্তা হয়, এবং মূলধারার গণমাধ্যমের চেয়ে ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে টুইটার, অন্যান্য সামাজিক মাধ্যমে, এমনকি টিকটকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয় এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়ে যায়। তো এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আবার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে অংশগ্রহণ করেন। তো আমার যারা ভক্ত রয়েছেন, দর্শক রয়েছেন, তাদের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি রয়েছেন, আসলে তাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নেই, কিন্তু তারা আমার কথা শোনেন। আবার তাদেরকে পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই, কিন্তু তারা অনেক বেশি আমার পরামর্শ চেয়ে বসেন। এটা হলো এই সামাজিক মাধ্যমে সেলিব্রিটি বলতে যতটুকু বোঝায়, এই নামটা পরিচিত হওয়া, এর কারণে এরকমটি হয়। আমি যার কথা বলছি তিনি আমাদের সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বয়স্ক, অনেক বয়স্ক, বয়স প্রায় 70 ঊর্ধ্ব। নিয়মিত আমার ভিডিও দেখেন, আমার লেখাগুলো পড়েন। তো তিনি আমাকে অনুরোধ করে বললেন যে আপনি এই কথাটা শুধুমাত্র বলবেন যে বেনজির সাহেবকে যখন গ্রেপ্তার করা হবে, বা আদৌ গ্রেপ্তার করা হবে কিনা, যদি গ্রেপ্তার করা হয় তাহলে তাকে কি হাতকড়া পরানো হবে না ডান্ডা বেরি পরানো হবে, এই কথাটা শুধুমাত্র আপনি বলবেন। আমি বললাম যে আপনার এত রাগ কেন, কেন এই কাজটি করা হবে? তো তিনি বললেন যে আপনি বোঝার চেষ্টা করুন, বাংলাদেশের অনেক আলেম ওলামা যারা লক্ষ লক্ষ মানুষের মাথার তাজ, মুরব্বী, সম্মান এবং মর্যাদার, যাদের এই বুকের মধ্যে 30 পারা কোরআন, এবং সমাজে তারা ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, তাদের যারা শত্রু তারা তো দূরের কথা, স্বয়ং ইবলিসও তাদেরকে সেই কথা বলতে পারবে না। সব আলেম ওলামারা ভালো নয়, কিন্তু তিনি যাদের কথা বলছেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম তিনি আমাকে বললেন। তো এই মানুষগুলোকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, এই পুলিশের আইজি যখন বেনজির ছিলেন, কমিশনার ছিলেন, এরকম অনেকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ডান্ডাবেরি পরানো হয়েছে, তাদেরকে হাত কড়া পরানো হয়েছে, এবং অপমান বলতে যা বোঝায় কোর্টে উঠানোর ক্ষেত্রে এবং নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এখন এই মানুষগুলোর যে বদদোয়া, সেই বদদোয়া বেনজিরের উপরে পড়েছে কিনা, অথবা যদি বদদোয়া নাও থাকে, তারা যদি অতি ভালো মানুষ হন, বদদোয়া নাও করে থাকেন, তাহলে আমাদের সমাজের যারা আলেম কুল শিরোমণি, তো তাদেরকে যেমন মুফতি সাখাওয়াত আল রাজি, লালবাগ মসজিদের খুব বড় আলেম মোহতারাম, ধরুন মামুনুল হক, তাকে নিয়ে বিতর্ক আছে, মামুনুল হক কথা বললাম না, কিংবা চট্টগ্রামে আছেন মুফতি এজাহার সাহেবের ছেলে মুফতি হারুন এজাহার, তরুণদের মধ্যে এরা অত্যন্ত জনপ্রিয়। কিংবা ধরুন ওয়াজের ময়দানে শুধু ওয়াজ করেন আমির হামজা, তো আমির হামজা শুধু ওয়াজ করেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিংবা ওই একজন শিশু বক্তা ছিলেন, একেবারে ছোটখাটো একজন শিশু বক্তা, কেবলই মাত্র বক্তব্য প্রদানের জন্য এই ভদ্রলোককে কি অবস্থা করা হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় এসেছে। এই কারণ হলো আলেম ওলামাদেরকে ছোট করা, সম্মানিত লোককে বেইজ্জতি করা, সেটা রাজনীতি তারা করুক বা যাকে বলা হয় অরাজনৈতিক ব্যক্তি হোক কিংবা আলেম ওলামা হোক, তাদেরকে নিয়ে থানা, পুলিশ, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ক্ষমতাধর যারা লোকজন রয়েছে যেভাবে তুচ্ছ এবং তাচ্ছিল্য করেন, যেভাবে অসম্মানিত করেন, লাঞ্ছিত করেন, তো তার সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে সেক্ষেত্রে ডক্টর বেনজিরের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, কেন তার হাতে হাতকড়া পরানো হবে না, এই প্রশ্ন সেই বৃদ্ধ ভদ্রলোক করেছেন। কিংবা তাকে যদি ডান্ডাবেরি পরিয়ে ঢাকা কোর্টে হাজির করা হয়, কেন, অসুবিধাটা কি? যদি মাননীয় প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য টেনে হিস্ট্রি, আপনারা দেখেন সেই ভিডিও এখন পর্যন্ত, টেনে হিস্ট্রি যেভাবে অপমানিত করে, লাঞ্ছিত করে কোর্ট কাছারিতে হাজির করা হয়েছে, পুলিশই করেছে, তাহলে একজন আইজিকে যদি হাতকড়া পরানো হয়, এটি পুলিশের জন্য একটা গর্বের বিষয় হবে। এবং বিশ্বের অনেক নামকরা রাজনীতিবিদ, যেমন ধরুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট, তার বাবাও প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তাকে দেখা গেল হাতকড়া পরিয়ে তারপরে আদালতে হাজির করা হলো। আমেরিকাতে আপনি যাই হন না কেন, ধরার সঙ্গে সঙ্গে একদম পিটমুড়া করে আপনাকে হ্যান্ডকাপ পরিয়ে ফেলা হবে। তো এইরকম ডক্টর বেনজিরকে হাতকড়া পরানো হবে কিনা, কিংবা ডান্ডাবেরি পরানো হবে কিনা, এই বিষয়ে ভদ্রলোক বলতে বলেছেন আমাকে, আমি বললাম। এখন বাংলাদেশে এটা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব হতে পারে। এই কারণ হলো যে যখন আমাদের এই দেশে কোনো কিছু
ব্যবহার করা হয় যে টয়লেট টিস্যু এবং তাকে ছুঁড়ে ফেলা হয়, তখন তাকে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলা হয় এবং কোনো অবস্থাতেই সেই মানুষটির যে বেঁচে থাকার অধিকার আছে বা তার কোনো সম্মান কখনো ছিল এরকম চিন্তা করা হয় না। এই সরকারের সময়টাতেই একজন সচিব তিনি গ্রেপ্তার হয়েছিলেন এই দুর্নীতি দমন কমিশন কর্তৃক, জেল খেটেছেন। একদম সিটিং সচিব জনাব মোশাররফ সাহেব যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব ছিলেন। পদ্মা সেতুর দুর্নীতি মামলার অভিযোগে তাকে এই যে এখন যেভাবে বেনজির বা আজিজের উপর যেভাবে একটা মানসিক শারীরিক চাপের পাশাপাশি সারা পৃথিবী তাদের পিছনে লেগেছে, ঠিক ওই সময় সৈয়দ আবুল হোসেন, ডক্টর মশিউর রহমান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং এই যে যোগাযোগ সচিব, এরকম কয়েকজনের বিরুদ্ধে দেশ বিদেশের মিডিয়া রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিল। তার প্রেক্ষিতে সেই প্রধানমন্ত্রী, সিটিং প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন এবং তার উপদেষ্টাও মন্ত্রী পদমর্যাদায় ক্ষমতায় আছেন, তিনি এই জুলুম এবং অত্যাচারের কবলে পড়ে রীতিমতো সাংবাদিকদের সামনে কেঁদেছিলেন। হি ওয়াজ ক্রাইং এবং বলেছিলেন যে আপনারা আমাকে যা করছেন আমার এখন আসলে আত্মহত্যার পর্যায়ে আমি চলে গিয়েছি। একইভাবে মোশাররফ সাহেব ওইভাবে কোনো কিছু বলেননি। পরবর্তীতে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন, চাকরি ফিরে পেয়েছেন, এনবিআর এর তিনি সভাপতি হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এখন জার্মানিতে তিনি রাষ্ট্রদূত হিসেবে আছেন। তার সেই যে তার প্রতি যে অন্যায় বিচার করা হয়েছে এটার প্রতিফলস্বরূপ তিনি হয়তো এখন পুরস্কৃত হচ্ছেন। আর ব্যক্তিগতভাবে যেহেতু আমি যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলাম, হি ইজ এ ভেরি নাইস ম্যান, অসাধারণ একজন ভালো মানুষ, ভদ্র মানুষ। এবং কতটা তার ভদ্রতা তার একটা উদাহরণ দেয়, সেটা হলো যে সাধারণত ধরেন এমপিরা যদি ক্ষমতা থেকে চলে যায় বা এমপিগিরি থাকে না, তাদেরকে সাধারণত আমলারা কেউ ছাড় বলে না সহজে। সামরিক বাহিনীর অনেকে বলেন বা যারা খুব প্রফেশনাল তারা বলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলেন না। আমি যে সময়ের কথা বলছি মোশাররফ সাহেব তিনি তখন এনবিআর এর চেয়ারম্যান, আর আমি তখন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের তুচ্ছ এবং তাচ্ছিল্যের শিকার। আমি একটা টেলিভিশন স্টেশনে যাচ্ছি, নামছি শো করে, আর তিনি সেই টেলিভিশন স্টেশনে সেই দিন একটা অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং তার জন্য লাল গালিচা পাতা হয়েছে। আমি যখন নামছিলাম তখন আমি দেখলাম সিঁড়ি দিয়ে লাল গালিচা। আমি জানি যে এটা লাল গালিচা হয়তো কারোর জন্য পাতা হচ্ছে, তো আমি লাল গালিচাটা এড়িয়ে লাল গালিচার পাশে যে অল্প একটু জায়গা সেটা দিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম আপন মনে। তো এমন সময় মেহমান আসলেন, পিছনে 50-60 জন লোক সেই টেলিভিশনের। তো তারা সবাই উঠছেন এবং আমি কারো দিকে না তাকিয়ে নিজের মুখ বাঁচানোর জন্য নেমে যাচ্ছি। হঠাৎ করে কেউ পিছন থেকে সেই লাল গালিচা থেকে জোরে জোরে চিৎকার করে ডাকলেন, স্যার 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 আসসালামু আলাইকুম। তো আমি ভুল করলাম, যে মনে করলাম যে হয়তো আমাকে তো এখন এই ভিড়ের মধ্যে কেউ স্যার বলার কেউ নেই, আমাকে হয়তো দেখা গেল যে ওই টেলিভিশন স্টেশনের পিয়নটাও স্যার বলবে না তখন। তা আমি টকশো করে নেমে যাচ্ছি, আর সেই ভদ্রলোক আমার পিছনে পিছনে ছুটছে, নামছেন এবং জোরে জোরে স্যার স্যার ডাকছেন। তখন আমি অনুধাবন করলাম যে আমাকেই ডাকছেন। আমি পিছনে তাকিয়ে দেখি যে মোশাররফ সাহেব, তিনি আমাকে ডাকছেন, এসে হ্যান্ডশেক করলেন, সালাম দিলেন এবং বললেন আপনি কেমন আছেন, এবং আরও অনেক সুন্দর সুন্দর প্রশংসা তিনি আমার করলেন। তিনি অল্প কিছুদিন, আমি যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ছিলাম এবং কয়েকটা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম, আর তিনি ছিলেন সেখানের সচিব, যোগাযোগ সচিব, এই এতটুকু। তো যাই হোক, আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম, তিনি চলে গেলেন এবং টেলিভিশনের মালিক থেকে শুরু করে তারা যারা তাকে সংবর্ধনা দিচ্ছিল সেই দিন, তারা সবাই খুব আশ্চর্য হয়ে গেল এবং তার কারণে ওই টেলিভিশনের মালিকদের মধ্যে আমার একটা মর্যাদা বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, যদিও সেই সম্মানটা দিন সাথে করে আর থাকেনি। তো এই হলো জনাব মোশাররফ সাহেবের ভদ্রতা, নম্রতা। এবং দেখেন এখন তিনি পুরস্কার প্রাপ্ত হচ্ছেন এবং আমি তার সঙ্গে আমার কিন্তু আর কখনো কথা হয়নি, কোনোদিন কথা হয়নি। ওই 2017-18 ওই সময়টাতে তিনি যখন এনবিআর চেয়ারম্যান ছিলেন, ওই দিনই কথা হয়েছে, কখনো তার অফিসে আমার যাওয়া হয়নি, টেলিফোন করা হয়নি, কোনো কিছু না, এবং এখন পর্যন্ত না। কিন্তু তার সেই সুকর্মের কারণে দেখেন আমি আজকে তার সম্পর্কে বলতে বাধ্য হলাম। একইভাবে ডক্টর বেনজিরের সঙ্গে আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু আমি এরকম মোশাররফ সাহেবের মতো এরকম সম্মানজনক কোনো কথা তার পক্ষে আমি এখন বলতে পারছি না, নাথিং বলতে পারছি না। তো বলতে না পারার কারণে কি হচ্ছে দেখেন, তার সম্পর্কে শুধু আমি নই, পুলিশ বাহিনী বলেন, আওয়ামী লীগে বলেন, তারপরে সামাজিক মহলে বলেন, ব্যবসায়িক মহলে বলেন, সুদীর্ঘ সময় একটা লোক যদি 15 থেকে 20 বছর ক্ষমতার শীর্ষ পর্যায়ে থাকে, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তারপর পুলিশের আইজি, র্যাবের ডিজি, তো এরপর পুলিশ হেডকোয়ার্টারের খুবই গুরুত্বপূর্ণ দুটো পদ, ডিআইজি অ্যাডমিন, এডিশনাল ডিআইজি অ্যাডমিন, এসি আসলে কোনো পুরস্কৃত পদ থাকে না। এরপর প্রধানমন্ত্রীর স্নেহ, ভালোবাসা, তো তার তো অনেক শুভার্থী থাকবেন, ভালোবাসার মানুষ থাকবেন, যারা তার জন্য মিছিল করবে, রাস্তায় নামবে, তার বিরুদ্ধে অন্যায় হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এই কথা বলে প্রেস ক্লাবের সামনে দাঁড়াবে। দুটো পত্রিকা যদি তার বিরুদ্ধে লেখে, 4টে পত্রিকা তার পক্ষে লিখবে। কেন এটা হলো না?
কেন তাকে ডান্ডা বেড়ি পরানো হবে কিনা, গ্রেপ্তার করে তাকে হ্যান্ডকাপ পরানো হবে কিনা, হাতকড়ি পরানো হবে কিনা, এই বিষয়গুলো কেন বলা হচ্ছে? যারা এই ভিডিও দেখছেন এবং এর মধ্যে যদি পুলিশের কোনো কর্তা থাকেন কিংবা যদি সরকারি কোনো কর্মকর্তা থাকেন, তারা এই জিনিসটা অনুধাবন করার চেষ্টা করুন যে তাদের কর্ম কিভাবে মানুষের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এবং এই সরকারি কর্মে থেকে যে কোনো একজন মানুষকে কতটা প্রশান্তি দিতে পারে। আমি আরেকটা উদাহরণ দিই। এক ভদ্রলোক ঢাকার ডিসি ছিলেন, একজন ডিসি ছিলেন। তো আমার একটা দলিলে ডিসির অফিসে এখন সম্ভবত ঢাকা কমিশনার অফিসে আছেন অতিরিক্ত কমিশনার হিসাবে। আমি এই মুহূর্তে নামটাও মনে করতে পারছি না। এখন যে ঢাকার ডিসি আছেন তার ঠিক আগে তিনি ছিলেন। তো আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম এই কারণে যে সেই ডিসি অফিসের নিয়ম হলো আমার যে একটা জমি আছে সেই জমিটি আবার নতুন করে মিউটেশন হবে এবং কমার্শিয়াল জমি মিউটেশন হলে ডিসির যে এলআর ফান্ড, এটা ব্যক্তিগতভাবে ডিসির কোনো ঘুষ না, এলআর ফান্ডে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় এবং সবাই সেটা দেয়। কেউ যদি দিতে না চায়, বড় কোনো সরকারি কর্মকর্তা হন বা রাজনীতিবিদ হন, তারা ডিসি সাহেবকে বলেন। তো ওইরকম একটা ঘটনা আমি ডিসি সাহেবের মনোযোগ আকর্ষণ করলাম এবং 1 ঘন্টার মধ্যে তিনি আমাকে টেলিফোন করলেন এবং তার পরের দিন আমি লোক পাঠালাম এবং 1 ঘন্টার মধ্যে তিনি সেই এলআর ফান্ডে টাকা জমা দিতে হলো না, প্রায় 12 লাখ টাকার মতো আমাকে জমা দিতে হতো, সেই টাকা জমা দিতে হলো না এবং তিনি সেই কাজটি করে দিলেন। আচ্ছা বলেন তো, এইরকম কর্মকর্তা, আমি তার নামটা মনে করতে পারছি না, কেন তার জন্য আমি কি দোয়া না করে পারবো বলেন? কোনো অবস্থায় দোয়া না করে পারবো না। কিংবা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন জনাব ফারুক। তো আমি জানতাম যে ভদ্রলোক খুব সৎ মানুষ, অনেস্ট মানুষ। তো আমার ছেলের কাছ থেকে একবার তার গাড়ি ঠেকিয়ে একজন পুলিশের কনস্টেবল তিনি 1500 টাকা ঘুষ নিলেন। আমি খুব অপমান বোধ করলাম। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম এবং জনাব ফারুক তিনি এখন নেই। তো ফারুক সাহেব করলেন কি, সেইটাকে এত গুরুত্ব সহকারে নিলেন যে পুরো নিউ মার্কেট এলাকায় যারা দায়িত্বরত ছিলেন যেই দিন, তাদের সবাইকে ক্লোজ করে এনে সেই অপরাধীকে চিহ্নিত করলেন এবং আমার ছেলের সেই 1500 টাকা তিনি ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন। আচ্ছা বলেন তো, জনাব ফারুক সাহেব এখন মেট্রোপলিটন কমিশনার নন, আমি কেন তার প্রশংসা করছি? এই যে তার ছবি আমার কাছে ভাসছে, তার জন্য আমার দোয়া করতে ইচ্ছে করছে। কেন? হোয়াই? বেনজিরের জন্য কেন আমার দোয়া আসছে না? বেনজিরের সাথে তো আমার সম্পর্ক ছিল, কিন্তু ফারুক সাহেবের সাথে তো আমার কোনো কথা হয়নি, দেখিনি, খালি মনে হয়েছে, আমি শুনেছি যে এই লোকটি সৎ মানুষ। তো এইরকম অনেক কিছু আছে। আমি জানি না কি হবে। র্যাবের যে বর্তমান ডিজি আছেন এই ভদ্রলোক, আমি শুনলাম একটা টেলিভিশন টক শোতে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছিল, তার শিক্ষক ডক্টর মিজানুর রহমান। তো সেই ডক্টর মিজানুর রহমান তিনি বললেন যে তার ছাত্র, সরাসরি ছাত্র, বর্তমান র্যাবের ডিজি, যিনি 5 তারিখ পর্যন্ত থাকবেন, তারপরে তিনি রিটায়ার্ড করবেন। তো আমি আর গাড়িটা যখন ভেঙে ফেলা হলো এবং আমার উপর যখন আক্রমণ হলো, তখন আমি খুব বিপদগ্রস্ত হয়ে আমি ফোন করলাম। তো প্রথমে ফোন করলাম একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশের, তিনি ফোন ধরলেন এবং বললেন যে আমি আসলে অ্যাডমিনিস্ট্রেশন দেখি, এটা মূলত অপারেশনের কাজ। দেন আমি পরিচালক বা এডিজি অপারেশন যিনি আছেন আর্মির একজন কর্নেল, তাকে ফোন করলাম, তিনি ফোন ধরলেন না, কল ব্যাকও করলেন না। তো আমি চিন্তা করলাম যে আর্মির লোক, এদের একটা সবসময় যারা আর্মিতে যারা থাকে, ক্ষমতায় থাকে, উর্দি গায়ে থাকে, এদের মধ্যে একটা এক্সট্রা ভার্জিন কাজ করে, অতিরিক্ত সৎ, অতিরিক্ত অহমিকা কিংবা প্রো পিউপিল না হয়ে অনেক সময় জনগণকে অ্যাভয়েড করে একটা ট্রেন্ড থাকে। তো সেসব বাদ দিয়ে আমি চিন্তা করলাম যে ওই যে আমার হঠাৎ করে মনে হলো যে র্যাবের ডিজি যিনি আছেন এখন বর্তমানে, আমি তাকেও আমি চিনি না, এরকম ফারুক সাহেবের মতো। এখন আমি তার এই র্যাবের ডিজি সাহেবের নামটাও আমি এখন মনে করতে পারছি না, বাট স্টিল হিজ ইন র্যাবের ডিজি। তো আমি তাকে টেলিফোন করলাম, সঙ্গে সঙ্গে তিনি ফোন ধরতে পারলেন না, কিন্তু কল ব্যাক করলেন। আমার সাথে আমি পরিচয় দিলাম, কথা বললাম, আমি আমার সমস্যাটার কথা বললাম। তিনি চমৎকারভাবে আমার কথাগুলো শুনলেন এবং আদৌ তার কথায় আমার কোনো কাজ হবে কি হবে না, কিন্তু আমার অর্ধেক বেদনা কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেল। তিনি আমাকে পরামর্শ দিলেন শাহবাগ থানায় একটা মামলা করার জন্য। আমি সে অনুযায়ী শাহবাগ থানায় মামলা করলাম এবং তাকে জানানোর জন্য আমি সেটা তাকে জানিয়েছি। তো তিনি একেবারে শেষ সময় 4-5 দিন পরে তার ক্ষমতা থাকবে না বা এখনই হয়তো তার কথা কেউ শুনবে না, কিন্তু আমি তার প্রশংসা করছি, এবং শুধু তাই নয়, যদি আল্লাহ কখনো আমাকে ভালো অবস্থানে নেন, এই যে বর্তমান র্যাবের যে ডিজি বা ফারুক সাহেব যিনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে রিটায়ার করেছেন, কিংবা ওই যে ঢাকার ডিসি, তার যদি কোনোদিন প্রয়োজন হয় আমার কাছে যদি আসেন, আমার সকল দরজা তাদের জন্য খোলা থাকবে, কিন্তু বেনজিরের জন্য কিন্তু আমার দরজা খোলা নেই। কেন নেই? এই বিষয়গুলো এখন যারা ক্ষমতায় আছেন তারা যদি অনুধাবন করেন এবং তাদেরকে নিয়ে কী ধরনের ক্রোধ কাজ করে, এটাই আজকের এই শিরোনামের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।